আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশন এবং টেকনিক পাবলিকেশনের সমন্বয়ে রচিত বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল বই ইজি কেমিস্ট্রির পক্ষ থেকে। আশা করতেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আমাদের এই বইয়ের মধ্যে রসায়নে ভালো করার জন্য যাবতীয় যা কিছু দরকার সকল কিছু তো থাকছেই, এর সাথে সাথে যেটা একদম অন্যতম একটা আমাদের এই বইয়ের ফিচার, যেটা আসলে বাংলাদেশের কোনো বইয়ের মধ্যে নাই, সেটা হচ্ছে কিউআর কোড ভিত্তিক পূর্ণাঙ্গ সমাধান। তোমাদের এই বইটি পড়তে গিয়ে বা এই বইটি যখন তোমার কাছে থাকবে, যে কোনো টপিক পড়তে গিয়ে যখনই তোমরা সমস্যার মধ্যে পড়বা, তোমরা কিউআর কোড স্ক্যান করলেই একজন শিক্ষক এসে তোমাদেরকে ওই অংশের ভিডিওটুকু সম্পূর্ণরূপে ভিডিওর মাধ্যমে সম্পূর্ণরূপে তোমাদেরকে বুঝিয়ে দেবে। তাহলে তোমরা বলতে পারো যে তোমরা শুধুমাত্র একটা বই কিনছো না, এর সাথে সাথে তোমরা একজন শিক্ষককেও কি ফ্রি হিসেবে পেয়ে যাচ্ছ। তো যাই হোক, আমি আশা করব যারা কেমিস্ট্রিতে দুর্বল আছো অথবা যারা কেমিস্ট্রিতে খুব উচ্চাকাঙ্ক্ষা নিচ্ছ যে স্যার আমার এবার 100-তে 100 পেতে হবে, এদের জন্যই আসলে আমাদের এই প্রচেষ্টা, এদের জন্যই আসলে এই বইটা। তো আমি আশা করব তোমার এই বইটা সংগ্রহে রাখবে। তো চলো এবার আমরা ফোকাস করব যে আমরা আসলে কোন সৃজনশীল প্রশ্ন আলোচনা করব। তো দেখি আমরা আসলে কি কি প্রশ্ন সমাধান করা যায়। আচ্ছা, তো আমরা এই পর্বে কথা বলবো দিনাজপুর বোর্ড 2025-এর একটি বোর্ড প্রশ্ন নিয়ে। তো দেখি আসলে আমাদের এখানে আসলে কি কি প্রশ্ন দেওয়া হয়েছে, আমরা সেই পার্টগুলো নিয়েই আলোচনা করব। আমাদের এই বোর্ডের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো নিয়ে আমরা কথা বলবো। ফাইন। তো দেখো, শুরুতেই আমাদেরকে উদ্দীপক হিসেবে দিচ্ছি দুইটা চিত্র, চিত্র এ এবং চিত্র বি। তো চিত্র এ তে তোমরা একটা আয়নের ইলেকট্রন বিন্যাস এখানে দেখতে পাচ্ছ, যে আয়ন 2+। আর চিত্র বিতে আমরা বোর পরমাণু মডেল হিসেবে বোর পরমাণু মডেলে বিভিন্ন কক্ষপথের সংখ্যা 1 2 3 4 এইভাবে আমরা দেখতে পাচ্ছি চিত্র বিতে। ওকে ফাইন। সো আমাদের এখন গ ঘয়ের প্রশ্ন এখান থেকে করা হবে। এবার আসলে আমরা ক খয়ের প্রশ্ন নিয়ে একটু আলোচনা করি। দেখো, এখানে ফার্স্ট যে প্রশ্নটা আমাদের কাছে করা হয়েছে, প্রিজারভেটিভ কাকে বলে, অর্থাৎ আমরা প্রিজারভেটিভের সংজ্ঞা হিসেবে কাকে সংজ্ঞায়িত করতে পারবো, এটা হচ্ছে আমাদের ফার্স্ট কোশ্চেন। তো প্রিজারভেটিভ কাকে বলে আশা করি তোমরা জানো। দেখো যে কি বলতেছে, যে খাদ্য সংরক্ষক হিসেবে যে সকল পদার্থ ব্যবহার করা হয় তাদেরকে প্রিজারভেটিভ বলে। এখানে আর একটু সুন্দরভাবে সংজ্ঞাটা তোমরা দিতে পারো যে খাদ্য সংরক্ষণের জন্য যে সকল অনুমোদিত প্রিজারভেটিভ যেগুলো ব্যবহার করা হয়, অনুমোদিত যে সকল সংরক্ষক ব্যবহার করা হয় তাদেরকে প্রিজারভেটিভ বলে। তো সহজ ভাষায় বলতে গেলে যে সকল অনুমোদিত খাদ্য সংরক্ষক দ্বারা খাদ্য সংরক্ষণ করা যায় তাদেরকেই প্রিজারভেটিভ বলে। তো ব্যাস, আমাদের এক লাইনেই সংজ্ঞাটা শেষ হয়ে গেল। ওকে, সেকেন্ড প্রশ্ন, আপেক্ষিক পারমাণবিক ভরের একক থাকে না কেন? আপেক্ষিক পারমাণবিক ভরের একক থাকে না কেন ব্যাখ্যা করো। আচ্ছা, সো আমরা যাচ্ছি এই সেকেন্ড প্রশ্নে আমাদের। সো ফলো করো, আপেক্ষিক পারমাণবিক ভর ইজ ইকুয়ালস টু কি? মৌলের একটা পরমাণুর ভর ডিভাইডেড বাই 1.66 × 10⁻²৪। তো এইখানে একটা বিষয় লক্ষণীয়, দেখো এখানে একটা বিষয় লক্ষণীয়, সেটা কি? এই যে এখানেও আছে গ্রাম, এখানেও আছে গ্রাম, ঠিক আছে। সো আপেক্ষিক পারমাণবিক ভর আসলে কি? দুইটা ভরের অনুপাত, একটা হচ্ছে মৌলের একটা পরমাণুর ভর ডিভাইডেড বাই এই যে আমরা যে সংখ্যাটা দিলাম 1.66 × 10⁻²৪, এটা কি বলতো? এটা হচ্ছে কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশ। সো আমরা দুইটা ভরকে কম্পেয়ার করতেছি। এখন যদি দেখো তাহলে কি, উপরেও যদি গ্রাম হয় তাহলে নিচে কি হবে? গ্রাম হবে। উপরে যদি কেজি হয় তাহলে কি? কেজি বাই কেজি, গ্রাম বাই গ্রাম। সো দুইটা ভরের অনুপাত বিধায় আমরা এটাকে কি বলবো? একক বিহীন। এখানে কোনো কি নাই, এখানে কোনো একক নাই। ব্যাস হয়ে গেল। আচ্ছা, তো আশা করি তোমরা এইটার মূল অ্যান্সারটুকু তোমরা বুঝতে পেরেছো। ওকে ফাইন। তো আমরা যাচ্ছি এটার গ নাম্বার প্রশ্নে। দেখো গ নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে। গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে যে চিত্র এ আয়নটির নিউক্লিয়াসের প্রকৃত ভর 6.696 × 10⁻23 গ্রাম হলে এর নিউট্রন সংখ্যা কত হবে সেটা আমাকে বের করতে বলছে। সো আমাকে এইখান থেকে ফোকাস করতে বলছে কোথায়? নিউটন সংখ্যায় ফোকাস করতে বলছে। সো আমরা এখন নিউটন সংখ্যাটা বের করার চেষ্টা করব। ফাইন। তো ফার্স্টে আমি যাচ্ছি এই চিত্রের আমাদের যেগুলো আছে সেগুলোতে আমরা এখন ফার্স্টে যাব, এবং সেটা হলো চিত্র এ। ওকে, সো দেখা যাচ্ছে স্পষ্টভাবে চিত্র এ। এই চিত্র এতে আমার প্রথম কাজ হচ্ছে ইলেকট্রন সংখ্যাগুলোকে কাউন্ট করা, যে কতগুলো ইলেকট্রন এখানে আছে। তো তোমরা দেখো আমরা একটা ইলেকট্রন কাউন্ট করি। প্রথম কক্ষপথে আছে 2টা, দ্বিতীয় কক্ষপথে 2 4 6 8, আর তৃতীয় কক্ষপথে আছে 2 4 6 8। সো প্রথম কক্ষপথে আছে 2টা, দ্বিতীয় কক্ষপথে আছে 8টা, 8 আর 2 10টা, তৃতীয় কক্ষপথে আছেও 8টা, সো 18টা। সো টোটাল এ আয়নের টোটাল ইলেকট্রন সংখ্যা কতটি? 18টি। তো দেখি আমরা এখন এখান থেকে কিভাবে সমাধান
প্রসিডিওরে যাওয়া যায়। আচ্ছা ফাইন, তো দেখো আমরা এটাকে এভাবে লিখব। দেখো এখানে আমাদের গ নাম্বার। তো ফার্স্টে আমরা কি লিখেছি দেখো, ফার্স্টে আমরা লিখেছি এ চিত্রের আয়নের ইলেকট্রন সংখ্যা 18টি। আয়নের ইলেকট্রন সংখ্যা কতটি? 18টি, যেটা চিত্র থেকে পাওয়া যাচ্ছে। তাহলে এ পরমাণুর যেহেতু আমরা আয়নের ইলেকট্রন সংখ্যা 18টি, তাহলে পরমাণুর ইলেকট্রন সংখ্যা হবে কতটি? আমরা যদি চিত্র থেকে একটু দেখে নেই, দেখো আমরা যদি এখান থেকে চিত্র থেকে দেখে নেই তাহলে 2+। তো প্লাস মানে কি ইলেকট্রন সংখ্যা কম বোঝায়, আর মাইনাস মানে কি ইলেকট্রন সংখ্যা বেশি বোঝায়। তার মানে বোঝানো হচ্ছে যে ইলেকট্রন কমানোর পর, দুইটা ইলেকট্রন কমানোর পর সেখানে ইলেকট্রন হচ্ছে 18টা, ঠিক আছে। যেহেতু 2+, তার মানে দুইটা ইলেকট্রন সেখানে কি আছে? ঘাটতি আছে। দুইটা ইলেকট্রন কমানোর পর সেখানে ইলেকট্রন আছে কতটি? 18টি। তাহলে দুইটা ইলেকট্রন তুমি বাড়াই দাও, তাহলে তো সেটা পরমাণু হয়ে যাচ্ছে। তাহলে মোট ইলেকট্রন সংখ্যা কতটি হবে? 20টি হবে। তার মানে এ পরমাণুর ইলেকট্রন সংখ্যা বলো বা প্রোটন সংখ্যা বলো, সেটা সংখ্যায় কতটি? 20টি, সংখ্যায় 20টি। আচ্ছা, এবার আমরা নিউক্লিয়াসের ভরের সূত্রে যাব। সো আমরা জানি নিউক্লিয়াসের ভর ইজ ইকুয়াল টু কি? প্রোটন সংখ্যা। নিউক্লিয়াসের ভরের সূত্র হচ্ছে প্রোটন সংখ্যা ইনটু প্রোটনের ভর। এখানে প্রোটনের ভর বলতে মূলত একটা প্রোটনের ভরকে বোঝানো হচ্ছে, প্লাস নিউটন সংখ্যা ইনটু নিউটনের ভর। সেম কথা, এখানে একটা নিউটনের ভরকে বোঝানো হচ্ছে, এখানে একটা প্রোটনের ভরকে বোঝানো হচ্ছে। ওকে, তো আমরা নিউক্লিয়াসের ভর কি প্রশ্ন থেকেই পেয়ে যাচ্ছি। আমাদের প্রশ্নে নিউক্লিয়াসের ভর বলে দিছে। এই যে দেখো, এই প্রশ্নে নিউক্লিয়াসের ভর বলে দিছে যে 6.696 × 10⁻23। সো এটাকে আমরা এখানে ইনপুট হিসেবে দিব। এই যে 6.696 10⁻23। প্রোটন সংখ্যা কতটি? এই যে এখান থেকে পাচ্ছি প্রোটন সংখ্যা হচ্ছে কতটি? 20টি। একটি প্রোটনের ভর, এটা ফিক্সড মান, এটা আমাদেরকে মুখস্থ রাখতে হবে 1.673। দেখো 1.673 10⁻24, এটা আমাদেরকে মুখস্থ রাখতে হবে। আচ্ছা, সো নিউটন সংখ্যা বের করতে বলছে, সেটাকে আমরা নিউটন সংখ্যা বা এন সংখ্যা দ্বারাই প্রকাশ করলাম। আর নিউটনের ভর হচ্ছে 1.675 10⁻24। ওকে, এবারে ফলো করো। এবারে আমার জাস্ট কাজ হচ্ছে সিম্পল কাজ, আমাকে এখান থেকে জাস্ট নিউটন সংখ্যাটা বের করতে হবে। সো আমার এখন বাকি যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলোকে সব একপাশে করতে হবে। যোগ থাকলে আমরা ওই পাশে গুণ আকারে, যোগ থাকলে বিয়োগ আকারে নিয়ে যাব, গুণ থাকলে ভাগ আকারে নিয়ে যাব। এই জাস্ট সিম্পল কাজ। ওকে, সো দেখো এই যে নিউক্লিয়াসের ভরের পাশে আমার এই সংখ্যাটা চলে আসলো। তাহলে এই সংখ্যাটা পরিচয় কি? এই যে আমার 20 × 1.673 10⁻24, এই যে সংখ্যাটা আছে, এদেরকে আমরা ফার্স্টে গুণ করলে যে ফলাফলটা পাচ্ছি, সেই ফলাফলটাকে আমরা এই পাশে কি করব? মাইনাস করে নিয়ে আসবো। দেন এন সংখ্যা মানে কি? নিউটন সংখ্যা। আর এন এর ভর মানে কি? নিউটনের ভর। তাহলে আমরা এই সংখ্যাগুলোকে ফার্স্টে গুণ করব। গুণ করে যে গুণফলটা আছে, সেই গুণফলটা আমরা সমান চিহ্নের ওই পাশে নিয়ে যাব। ফলে সে কি হয়ে যাবে? ঋণাত্মক বা মাইনাস হয়ে যাবে। তাহলে নেক্সট কাজ কি বলতো? নেক্সট কাজ হচ্ছে আমাদের এখানে একটা ইকুয়েশন দাঁড়াইছে যে এই যে 6.696 10⁻23 কে বিয়োগ করতে হবে। সেখান থেকে কত? 3.346 10 সামথিং। তো বিয়োগ করলে, খেয়াল করো, বিয়োগ করলে ফলাফলটা কত দাঁড়াচ্ছে? এই যে আমরা উপরে যে ফলাফলটা পাচ্ছি 3.35 × 10⁻23, এটা কিন্তু আমার উপরের লাইনের বিয়োগফল। এই যে লাইন, এই লাইনের বিয়োগফল। ভালো কথা, আমাদেরকে যেহেতু নিউটন সংখ্যা বের করতে হবে, নিউটন সংখ্যার সাথে একটা সংখ্যা আছে যেটা কিনা গুণ আকারে আছে। তাহলে আমি যদি তাকেও আলাদা করতে চাই নিউটন সংখ্যা থেকে, তাহলে অবশ্যই তাকে সমান চিহ্নের অপোজিটে নিয়ে আসতে হবে। ফলে শুরুতে কি হয়ে যাবে? সে ডিভাইড হয়ে যাচ্ছে। সো এইখানে দুইটা মান, একটা আসতেছে নিউটন সংখ্যার পাশ থেকে যে কিনা গুণ আকার আছে, এই পাশে এসে ডিভাইড হয়ে গেল। আর একটা হচ্ছে উপরের লাইনের বিয়োগফল, যেটা কিনা আমরা উপরে লিখলাম। সো এইখান থেকে আমরা নিউটন সংখ্যা ক্যালকুলেশন করে দেখতে পারি যে এন এর ভ্যালু বা নিউটন সংখ্যা আসতেছে কতটি? 20টি। তাহলে আমাদের প্রশ্নের যেই ডিমান্ড ছিল বা প্রশ্ন যেটা জানতে চাওয়া হয়েছিল যে এই যে আয়নটির নিউট্রন সংখ্যা কত, তাহলে এই আয়নটির নিউটন সংখ্যা কত? 20। এই আয়নটির নিউটন সংখ্যা হচ্ছে 20, যার ফুল প্রসিডিউর তোমরা এখানে দেখেছো। আশা করছি তোমরা এই গয়ের অ্যান্সারটুকু ফুললি বুঝতে পেরেছো। আচ্ছা, সো আশা করছি তোমরা গয়ের প্রশ্নটি বুঝতে পেরেছো। চলো ঘয়ের প্রশ্ন যাই। কি বলছে যে দেখাও যে চিত্র বি এর প্রতিটি শক্তি স্তরে অরবিটাল সমূহের ইলেকট্রনের যোগফল 2n²। আচ্ছা, এটা একটা অ্যাডভান্স প্রশ্ন। মনে হতে পারে যে প্রশ্নটি খুব কঠিন, বাট প্রশ্নটি আসলে সহজ, তোমরা সবাই অ্যান্সার জানো। এই যে দেখো বি চিত্র, তাহলে বি চিত্রে দেখো n1 n2 n3 n4 প্রত্যেকটা কক্ষপথে আমরা ইলেকট্রন রাখবো ফার্স্ট অফ অল।
যে আমরা জানি প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা, তৃতীয় কক্ষপথে 18টা, চতুর্থ কক্ষপথে 32টা। সেখানে এই কথাটাই বলতেছে যে প্রত্যেকটা কক্ষপথে তুমি যে ইলেকট্রন রাখবা সেই ইলেকট্রন সংখ্যার যোগফল আর 2n² সূত্র এটা মিলে যাবে। এটা আমাকে জাস্ট প্রমাণ করে দেখাতে হবে যে প্রত্যেকটা কক্ষপথে আমি যতগুলো ইলেকট্রন রাখবো সেই সমস্ত সংখ্যাগুলোকে যদি আমি যোগ করি সেই যোগফলের যে মান আসবে আর 2n² সূত্র অনুযায়ী n এর মান 1 2 3 4 বসালে যে মান আসবে দুইটা মান ইকুয়াল হবে। সো আমাদেরকে এখন এই কাজটাই প্রমাণ করতে হবে। সো চলো আমরা এটার অ্যান্সারটা দেখে ফেলি। সো ঘ এর অ্যান্সার করার আগে আমি একটু বলে দেই, আমাদের চিত্রের মধ্যে কিন্তু 4টা কক্ষপথ ছিল, n1 n2 n3 n4। তো আমাদের আসলে এই এনগুলোর সাথে এন মানে কি বলতো, প্রধান কোয়ান্টাম সংখ্যা বা প্রধান শক্তি স্তর, এবং এন কে সাহায্য করে কে, সহকারী কোয়ান্টাম সংখ্যা বা উপশক্তি স্তর এল। তো আমাদেরকে মূলত কি করতে হবে, এই যে উপশক্তি স্তরগুলোতে যে ইলেকট্রনগুলো প্রবেশ করবে সেই ইলেকট্রনগুলোর যোগফলকে 2n² সূত্রের সাহায্যে সমান করে বা ইকুয়াল করে আমাদেরকে আসলে দেখাতে হবে। ফাইন। তো দেখো আমরা প্রথমে যেটা পাচ্ছি এন এর ভ্যালু হচ্ছে 1, তাহলে এল এর মানও হচ্ছে 0। এখন এল এর মানটা 0 হয় কিভাবে, এটা একটা প্রশ্ন। তো তার আগে আমাদেরকে আসলে যেতে হবে এল এর মান নির্ণয় সূত্রে। তো এল এর মান নির্ণয় সূত্রটা কি, দেখো এল এর মান নির্ণয় সূত্র হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত। সো যদি আমরা এখন হিসাব করি, যদি এরকম হিসাব করি যে 0 থেকে n এর ভ্যালু যেহেতু 1, সো 0 থেকে 1-1 পর্যন্ত, তাহলে কি আসতেছে দেখো, তাহলে আসতেছে 0 থেকে 0 পর্যন্ত 1-1 মানে কত হবে, 0 হবে। তাহলে 0 থেকে 0 পর্যন্ত মানে কি আলটিমেটলি 0। তাহলে বোঝা যাচ্ছে যে n এর ভ্যালু যদি 1 হয় তাহলে l এর ভ্যালু কত আসবে, l এর ভ্যালু আসবে 0। সো এই ভ্যালুটাই কিন্তু জাস্ট এখানে ইনপুট হিসেবে দেওয়া হয়েছে যে n এর মান যদি 1 হয় তাহলে উপশক্তি স্তর এল এর মান তখন কত হবে, 0 হবে। আচ্ছা, সো আমরা এইটুকু মোটামুটি ক্লিয়ার বুঝেছি। আচ্ছা, এবারে আসো আমরা নেক্সট যেই পার্ট সেই পার্ট নিয়ে একটু কথা বলি। এখানে দ্বিতীয় যে ঘরটা দেখো সেই ঘরটাতে কি বলতেছে, n যদি 2 হয় l তখন কত হবে, 0 আর 1। তাহলে এইটার প্রমাণটা আমরা কিভাবে দেখব, এইটার প্রমাণ আমরা এখন জাস্ট চেঞ্জ করব কোথায়, এইখানে আমরা একটা চেঞ্জ করব। সেটা হচ্ছে আমাদের n এর ভ্যালু এখন হচ্ছে 2। সো এল এর মান কি হবে, 0 থেকে 2-1 পর্যন্ত। 0 থেকে 2-1, তাহলে 2-1 এর ফলাফল কত, 2-1 এর ফলাফল হচ্ছে 1। ঠিক আছে, তাহলে ফাইনাল লাইনটা দাঁড়ালো 0 থেকে 1 পর্যন্ত, তার মানে কি এখানে 0 থাকবে 1ও থাকবে। তো সেই হিসাবেই কিন্তু আমাদের এই যে ফলাফলটা, যে n যখন 2 l তখন 0 1। আচ্ছা, আবার n যখন 3 l তখন 0 1 2, এইটা কিভাবে হচ্ছে, জাস্ট সিম্পল, এই যে আমরা এই প্রসিডিউরটা ফলো করব। এবার আর 2 না, এবার আমার n এর ভ্যালু হচ্ছে 3। সো 3-1, 3-1 করলে কত হবে, 3-1 করলে হচ্ছে 2 হতে পারে। হ্যাঁ, 3-1 করলে অবশ্যই 2 হবে। তাহলে 0 থেকে 2 পর্যন্ত মানে কি বলতো, 0 থাকবে 1 থাকবে 2 থাকবে। ঠিক আছে, এইভাবে আমরা n এর ভ্যালু যখন 3 হবে l এর ভ্যালু হবে তখন তিনটা, একটা হচ্ছে 0, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 2। এইভাবে আমরা হিসাব করব। আবার n এর ভ্যালু যদি 4 হয়, দেখো n এর ভ্যালু যদি 4 হয় তাহলে l এর ভ্যালু কত আসবে, জাস্ট এখান থেকে 3টাকে ফার্স্টে উঠাও। তাহলে 4-1 করো, ফার্স্টে 4-1 করো। 4-1 করলে কত আসে, 4-1 করলে আসতেছে 3। তার মানে কি 0 1 2 3, এইভাবে আমরা পাবো 0 1 2 3, এভাবে আমাদের অ্যান্সারটা চলে আসবে। সো এইভাবে আমরা মূলত n এর মানের সাপেক্ষে l এর মানগুলোকে আমরা খুব সহজে আইডেন্টিফাই করতে পারি 0 1 2 3। নেক্সট যেইটা তোমাদেরকে আমি দেখাবো, এই যে আমরা যে মানগুলো পেলাম এই মানগুলোর সাথে আমাদের অনেকগুলো অরবিটালের সম্পর্ক জড়িত। কিরকম, l যদি 0 হয় বা l যদি 0 থাকে সেখানে আমরা s নিয়ে আসতে পারবো, l1 হলে সেখানে p নিয়ে আসতে পারবো, l2 হলে সেখানে d নিয়ে আসতে পারবো, l3 হলে সেখানে আমরা f কে নিয়ে আসতে পারবো। তো সেই হিসাবে দেখো এখানে কি বলা আছে, জাস্ট এখন জাস্ট আমাদের একটু মিলাতে হবে। খেয়াল করো, যতগুলো 0 দেখবা সবার পাশে দেখবা s, তার মানে ওই যে রিলেশন আমরা ওখানে দেখিয়েছি, 0 হলে s, 1 হলে p, 2 হলে d, 3 হলে f। সো সেই হিসাবে এই যে দেখো 0s 1p, 0s 1p, 2 হলে কি, 2 হলে d, 2 হলে d, আবার 0s 1p 2d, এই যে 3 হলে কি হবে, f হবে, 3 হলে কি হবে, f হবে। এইভাবে আমরা সকল কিছুই জাস্ট ব্যাখ্যা করতে পারি আর কি। আচ্ছা, দেন হচ্ছে অরবিটালের প্রতীক দেখো, এই যেই, তাহলে এখন অরবিটালের প্রতীকটা কিভাবে সাজানো হচ্ছে, অরবিটালের প্রতীকটা আমরা সাজাচ্ছি এইভাবে। আচ্ছা, এখান থেকে আমরা n এর মান পিক করবো আর এখান থেকে l এর মান পিক করবো। সো মিলে হচ্ছে 1s, এখান থেকে দেখো 2 আর এখান থেকেও হচ্ছে কি আছে 2, সো 2s 2p। এইভাবে আমরা হিসাব করছি। এখান থেকে 3, এটাও 3, এটাও 3, তাহলে কি হচ্ছে 3s 3p
3D 3s 3p 3d ঠিক সেম ভাবে 4s 4p 4d 4f ঠিক আছে কথা আচ্ছা ফাইন এবার দেখো কি বলেছে এবার আমাদেরকে বলতেছে যে কে কয়টা ইলেকট্রন নিবে ঠিক আছে যেটা দেখো মোট ইলেকট্রন সংখ্যা অর্থাৎ এই s মোট কয়টা ইলেকট্রন নিবে p মোট কয়টা ইলেকট্রন নিবে সো সূত্রটা একটু ফলো করো 2 * 12 + 1 2 * 12 + 1 সো আমরা এখন এই সূত্রটা নিয়ে একটু কাজ করব তো এটাকে আমরা এভাবে দেখাতে পারি দেখো 2 * 12 + 1 এবার আমরা চারটা জিনিস একটা হচ্ছে s একটা হচ্ছে p একটা হচ্ছে d একটা হচ্ছে f ঠিক আছে তো s এর জন্য ফলো করো s এর জন্য আমার l এর মানটা হচ্ছে 0 তাহলে কি হবে 2 * 0 + 1 এভাবে আমরা চিন্তা করতে পারি এটা কিন্তু ইনটু হ্যাঁ তাহলে 0 এর সাথে যে কোনো কিছু গুণ দিলে কত হয় 0 হয়ে যায় 0 + 1 মানে 1 2 * 1 তার মানে কত হচ্ছে 2 অর্থাৎ যেখানে s দেখবে সেই s এর জায়গায় আমরা কয়টা ইলেকট্রন বসাবো সেই s এর জায়গায় আমরা ইলেকট্রন বসাবো দুইটা s এর জায়গায় আমরা ইলেকট্রন বসাবো দুইটা এবারে আসো p এর বেলায় যদি কাজ করি p এর বেলায় তো আর 0 হবে না p এর বেলায় হবে হচ্ছে 1 কারণ আমরা জানি l এর মান 1 হলে সেখানে p হয় ঠিক আছে তো 2 * 1 তার মানে হচ্ছে 2 2 + 1 তার মানে 3 3 * 2 তার মানে কত হচ্ছে 6 কত হচ্ছে 6 তাহলে p এর বেলায় এই ভ্যালুটা হচ্ছে 6 p এর বেলায় এই ভ্যালুটা কত 6 আচ্ছা d এর বেলায় দেখো তাহলে আমরা 6 মুছে দিলাম এখান থেকে 1 মুছে দিলাম d এর জন্য তাহলে কত হবে 2 হবে তাহলে 2 * 2 তার মানে 4 4 + 1 5 5 * 2 10 তাহলে d এর জন্য আমার ইলেকট্রন সংখ্যা কত হতে পারবে 10 d এর জন্য ইলেকট্রন সংখ্যা কত হতে পারবে 10 ঠিক আছে আচ্ছা আবার f এর বেলায় আমরা আলাদাভাবে হিসাব করতে পারবো সো f এই যে f এর জন্য আমরা ভ্যালু পেয়েছিলাম 3 3 * 2 কত হচ্ছে 6 6 + 1 7 7 * 2 14 সো f এর জন্য ভ্যালু কত হবে 14 তাহলে আমরা ওভারঅল কি শিখলাম হচ্ছে s ইলেকট্রন নিতে পারবে 2টা p নিতে পারবে 6টা d নিতে পারবে 10টা আর f নিতে পারবে 14টা d নিতে পারবে 10টা আর f নিতে পারবে 14টা ব্যাস এভাবে আমরা একটা এই যে সূত্রের সাহায্যে আমরা সকল কিছু বের করে শিখলাম দেন আসো এই জায়গাতে আচ্ছা সো ফলো করো এখানে যেখানে s আছে দেখো সেখানে 2টি ইলেকট্রন দেওয়া যায় দুইটা p এর বেলায় 6টা d এর বেলায় 10টা এই যে d আসছে 10টা আর f এর বেলায় 14টা এই f এর বেলায় 14টা সো যেটা আমরা ওই সূত্র থেকে পেয়েছি একটু আগে ওই সূত্রের অনুযায়ী আমরা এখানে জাস্ট ঘরগুলোতে কে কতটি ইলেকট্রন পাবে সেটা আমরা বসালাম আচ্ছা নেক্সট ফাইনাল টাস্কে আসো ফাইনাল টাস্কে দেখো 2n² সূত্র অনুযায়ী n এর মান যদি 1 হয় তাহলে সেখানে কয়টি ইলেকট্রন থাকতে পারে দুইটা এখানেও আছে কয়টা দুইটা তাহলে মিলছে হ্যাঁ 2n² সূত্র অনুযায়ী মিলছে আবার 2n² সূত্র অনুযায়ী যদি আমরা n এর ভ্যালু 2 বসাই তাহলে অ্যানসার কত 8 2 দুগুণে 4 আর 4 দুগুণে 8 আবার এখানে দেখো এই p এর 6টা আর s এর 2টা যোগ করলে কত হচ্ছে 8 তাহলে মিলে যাচ্ছে আবার 2n² সূত্র অনুযায়ী যদি আমরা n এর ভ্যালু 3 বসাই তাহলে কত হচ্ছে 18 হচ্ছে আবার এখানে দেখো 10 আর 6 16 16 আর 2 18 তাহলে এখানেও কত হচ্ছে 18 হচ্ছে মিলতেছে আমার টোটাল ইলেকট্রনগুলোর সাথে 2n² সূত্র মিলে যাচ্ছে টোটাল যেই ইলেকট্রন সংখ্যা সেই ইলেকট্রন সংখ্যার সাথে 2n² ফর্মুলার যে মান সেই মান মিলে যাচ্ছে আবার 2n² সূত্র অনুযায়ী n এর ভ্যালু যদি 4 হয় তাহলে হচ্ছে 32 আবার দেখো 2 6 10 14 যোগ করলে কত হচ্ছে 32ই হচ্ছে তাহলে আমরা কিন্তু এইটাই আমাদেরকে প্রশ্নে বলেছে যে দেখাও যে 2n² সূত্রকে সমর্থন করে কে চিত্র বি এর মডেলটি এবং যেটা আমরা তোমাদেরকে সাথে এভাবে কাউন্ট করে দেখালাম যে হ্যাঁ যে দেখো এখানে আসলে সকল কিছুই কিন্তু এই যে 2n² সূত্রকে কি করতেছে তারা ফলো করতেছে 2n² সূত্রকে তারা ফলো করতেছে সবাই যোগফলটা আর কি তো এইভাবে আসলে আমরা দেখাতে পারি তো তাহলে তোমাদেরকে বলবো যে আমরা কিন্তু আমাদের এই যে দিনাজপুর বোর্ড 2025-এর বোর্ড প্রশ্ন এই বোর্ড প্রশ্নটি তোমাদেরকে একদম খুব সুন্দর এবং সাবলীলভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি তো আমাদের বইয়ের প্রত্যেকটা সৃজনশীলই কিন্তু আমরা শিক্ষকরা তোমাদেরকে এভাবেই ধরে ধরে ক খ গ ঘ একদম টু দ্য পয়েন্ট ব্যাখ্যা সহকারে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি এই বইটাতে মানে বিশেষ ফিচারই হচ্ছে এটা যে তুমি এখানে একজন শিক্ষককে বাসায় সর্বদাই পেয়ে যাচ্ছ আমরা ছোটবেলা যখন পড়তাম তখন কি হতো যে কোনো একটা ম্যাথ বই পড়তে গিয়ে দেখতাম বা ফিজিক্স বা কেমিস্ট্রি যে কোনো বই পড়তে গিয়ে দেখতাম যে আমি একটা লাইন বুঝতেছি এরপরে 2 লাইন কি করতেছে সেটা আমি বুঝতেছি না তো ওইটা বুঝতে আবার আমার আরেকজনের কাছে যেতে হতো বাট এই বইয়ে আর তোমাকে আর আরেকজনের কাছে যেতে হবে না তুমি ইনস্ট্যান্ট কিউআর কোড স্ক্যান করো শিক্ষকই এসে তোমাদেরকে পুরো পার্টটুকু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে বা বুঝিয়ে দিবে
তো আমি আশা করব তোমরা বইটি সংগ্রহ করবে, ইজি কেমিস্ট্রি বই, যেটা তোমাদের কেমিস্ট্রিতে ভালো করার জন্য অন্যতম একটা পথ প্রদর্শক, অন্যতম একটা সহায়িকা। তো আজকের পর্বটি আমি এখানেই শেষ করতেছি। নতুন কোনো পর্ব নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।